অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজ থেকে আজকের হোমিওপ্যাথি আলোচনা নিয়ে লাইভে আপনাদের সবাইকে স্বাগত। অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সকলেই লাইভে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকেন। কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। আপনারা লাইভটিকে একটু শেয়ার করে দেন ফেসবুক টাইমলাইনে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দেন যাতে সকলেই আজকের লাইভে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকেন। ডাক্তার হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যে আরো কয়েকজন যুক্ত হয়েছেন। লাইভটিকে বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দেবেন। আজকে একটু ভিন্ন রকম ভাবে আলোচনা শুরু করব। প্রত্যেকবার একই রকমের আলোচনা একটু একঘেয়েমি লাগে। সেই জন্য আজকের আলোচনা একটু ভিন্ন রকম ভাবে শুরু করব, যা মানে আমার গুরু যেভাবে হোমিওপ্যাথিকে একটা আহ বিন্যাসে লিপিবদ্ধ করে মনে রাখার চেষ্টা করতেন, আমি সেভাবেই প্রত্যেকটা মেডিসিন গুলো করে রাখার চেষ্টা করছি এবং প্রচুর পরিশ্রম করে সেভাবেই করছি। অনেক উপকারে আসবে। একটু শেয়ার করে দেন টেলিগ্রাম গ্রুপে, আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে লাইভটিকে শেয়ার করে দেন। টেলিগ্রাম গ্রুপে লাইভটি শেয়ার করে দিয়ে ওখানে লিখে দেন যে লাইভ শুরু হয়ে গেছে। আমি আলোচনা শুরু করছি। হ্যাঁ, ওখানে লিখে দেন যে লাইভ শুরু হয়ে গেছে। একজন বিখ্যাত ডাক্তার বাবু, যিনি অনলি মাইন্ড সেকশনের উপরেই বেশি কাজ করে থাকেন, অনলি মাইন্ড সেকশনের উপরে, মানে মাইন্ড মেথডের উপরেই তিনি সব থেকে বেশি কাজ করে থাকেন। এইরকমের একজন বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার বাবু, তিনি কিছু কথা লিখেছেন। তিনি লিখেছেন, আমরা রোগের বিকশিত রূপকে দেখতে পাই যে রোগ, রোগের কথা বলছেন, আমরা রোগের বিকশিত রূপকে দেখতে পাই যে রোগ কোন গতি
আর প্রকৃতিতে বাড়ছে। রোগ কোন গতি এবং প্রকৃতিতে বাড়ছে এটা আমরা দেখতে পাই, মানে রোগের এই বিকশিত রূপকে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের রোগের প্রথম অবস্থাকে অবশ্যই দেখতে হবে। রোগ, এটাই বলছেন, কিন্তু আমাদের রোগের প্রথম অবস্থাকে অবশ্যই দেখতে হবে, কারণ প্রথমে রোগের স্বরূপ যেমন হয় ঔষধের স্বরূপ তেমন হবে। কারণ প্রথমে রোগের স্বরূপ যেমন হয় ঔষধের স্বরূপও তেমন হবে। কারণ সম্ভবত এমন হয় যে, যেমন কোনো জিনিস বা ঘটনা প্রথমে একরকম হলো বা প্রথমে একরকমের হয়, আর ঘটনার শেষ পর্যায়ে আর এক রকমের হয়, রোগের শেষ পর্যায়ে আর এক রকমের হয়। যদি দৈনিক জীবনে দেখি তাহলে দেখব, ও হ্যাঁ, কেন্ট সাহেব আজ পর্যন্ত মহান চিকিৎসক বলে পরিচিত, কিন্তু ওনার বিবরণে সন্দেহ উৎপন্ন করার কথা আছে। আমি কেবল এই বিধিকে ধরে রেখে হোমিওপ্যাথি চিকিৎসা করব। ওনার বিবরণ তর্কপূর্ণ রূপে বোঝানোর প্রয়োজন আছে, এইরূপ বিধিতে বিকাশ সম্ভব। যদি দৈনিক জীবনে দেখি তাহলে দেখব একই কক্ষ থেকে জীবন শুরু করা ছাত্ররা একদম ভিন্ন ভিন্ন ছাত্রদের মধ্যে বিকশিত হয়ে যায়। তারপর কি লিখছেন, এই প্রকারের লম্বা সেল বা কোষ স্টেম সেল নিজের আরম্ভ অবস্থায় অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় একদম এক সমান দেখায় শুরুতে, কিন্তু বিভিন্ন পরিস্থিতি থেকে একদম আলাদা আলাদা প্রকারের পরিপক্ত কোষ তৈরি হয়ে যায়। এই জন্য এটা কোনো নিয়ম নয় যে এক সমান শুরু করা দুটো জিনিস পরিপক্ত হওয়ার পরেও এক সমান হয়েই থাকবে। কারণ বস্তু আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা অনুসারে আমাদের একই রকম ভাবে প্রতীত হয়, কিন্তু যদি ওনাকে কোনো মেশিন দিয়ে দেখলে দেখা যাবে সূক্ষ্মতম স্তরে সব একদম ভিন্ন হবে। যদি ঔষধের দ্বারা উৎপন্ন লক্ষণের রোগ প্রথম অবস্থায় ঔষধের দ্বারা উৎপন্ন লক্ষণের রোগ রোগ প্রথম অবস্থায় এক সমান হয় বা এক রকমের হয়, তাহলে আবশ্যিক নয় যে ওই ঔষধের রোগ বিকশিত অবস্থায় ওর সমরূপ হবে। এই জন্য আমাদের ঔষধ বা রোগের অবস্থার ব্যাপারে চিন্তা না করাই ভালো, কারণ ঔষধ এবং রোগের শ্রেণীবিভাগ সঠিক নয়। এটা কেবল মানুষ নিজের সুবিধার জন্য তৈরি করেছে, যে ওটা রোগের প্রারম্ভিক অবস্থা আর এইটা রোগটার অন্তিম অবস্থা। রোগ অথবা ঔষধের যে কোনো অবস্থাই হোক, আমাদের তার পরোয়া করার দরকার নেই। আমাদের কেবল মনে রাখতে হবে যে রোগের বর্তমান অবস্থার জন্য কোন ঔষধের প্রকৃতি পুরোপুরি লক্ষণের সঙ্গে সমরূপ। এর ফলে রোগীর দৈহিক স্তরে আস্তে আস্তে ভালো অবস্থায় নিয়ে যাবে। কি বলেছে, আচ্ছা যাক গিয়ে, একটা বিখ্যাত লেখকের
বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার বা গবেষকের একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। এখন আমি একটা কেস দিয়ে শুরু করব। একটা কেস দিয়ে শুরু করতে চাই। আমার কাছে একটি, মানে আমি যা আলোচনা করেছি কেস দিয়ে আলোচনা করলে পরে তা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা পেশেন্ট, প্রায় ৩৬ বছর বয়স, একজন মহিলা রোগী, ৩৬ বছর বয়স মহিলা রোগী, লিকলিকে, একহারা চেহারা, একদম লিকলিকে। তার সমস্যা হচ্ছে পেটের ফাঁক, গ্যাস অম্বল, পাতলা পায়খানা। দীর্ঘদিন ধরে এটা হচ্ছে, সেই সঙ্গে মাঝে মাঝে সর্দি ঠান্ডা লাগে, এবং সর্দি ঠান্ডা লাগলেই তার বেদম কাশি হয়, বেদম কাশি। সেই কাশি সহজে বন্ধ হতে চায় না। তো এগুলোর জন্য ও দীর্ঘদিন ধরে চিকিৎসা করে এসেছে। অন্যান্য প্যাথিতে চিকিৎসা করলে সাময়িকভাবে একটু কমে, গ্যাস কমে, পায়খানাও কমে, সর্দি ঠান্ডাও কমে আসে, কাশিটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে, বন্ধ হতে চায় না। তো এরকম ভাবে চিকিৎসা চলতে চলতে এখন সে একেবারে শীর্ণকায় হয়ে গেছে, কিন্তু রোগ তার সারেনি। সেই সঙ্গে লিউকোরিয়াও প্রচুর পরিমাণে হচ্ছে, লিউকোরিয়া প্রচুর পরিমাণে হয়। রোগী অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, অনেক বেশি দুর্বল। তো পেটে এত বেশি ফাঁপ হয় যে ওর দিনের যে কোনো ভাগে হঠাৎ হঠাৎ করে পায়খানা হয়ে যায়। ডেলি ৩-৪ বার করে পায়খানা হয়। বিশেষ করে সকালের দিকে পায়খানাটা বেশি হয়, মানে ভোরের দিকে তার পায়খানা প্রথম বেগ আসে, এবং পায়খানার বেগ আসলে একেবারে অপেক্ষা করতে পারে না, মানে যখন বেড়ে যায়। অন্যান্য ওষুধ খেয়ে যখন কম থাকে তখন ব্যাপারটা তো একরকমের থাকে, কিন্তু যখন সমস্যাটা বেড়ে যায় তখন ওর পায়খানার বেগ সাধারণত ভোরের দিকে আসে, এবং পায়খানার বেগ আসলে একদম বিলম্ব করতে পারে না, ওকে খুব তাড়াতাড়ি পায়খানায় যেতে হয়। পায়খানার সাথে প্রচুর পরিমাণে বাতাস বার হয়, ফটফট 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 করে আওয়াজ হয়, এবং বেশ উচ্চ শব্দে ফটফট করে আওয়াজ হয়, আর প্রচুর পরিমাণে বাতাস ভুঁস ভাঁস করে বেরিয়ে যায়, সেই সঙ্গে পাতলা পায়খানা হয়ে যায়। পায়খানার সাথে মিউকাস থাকে। এই মিউকাসের জন্যই ওর পেটের ফাঁপটা ১২ মাস থাকে, সারা পেট বরাবর ফাঁপ। আর যা খায় ঠিক মতো হজম হয় না, গড় হজম হয়ে যায়, ফলে দিনের পর দিন লিকলিকে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ওদিকে আবার সর্দি ঠান্ডা লাগার প্রবণতা এসে ওকে চেপে ধরেছে। সহজেই সর্দি লাগে, এবং সর্দি লাগলেই তার বুকে বসে আর কাশি হয়, কাশি দীর্ঘদিন ধরে চলতে থাকে। এখন সে দুর্বল হয়ে পড়েছে, একদম লিকলিকে, এবং ভয় পেয়ে যাচ্ছে যে তার ভিতরে ভিতরে ভারী কোনো রোগ হয়েছে, কিন্তু পরীক্ষা করে ভারী কোনো রোগ ধরতে পারছে না। তার গ্যাস্ট্রাইটিস রয়েছে, এবং একটা জিআই, আপনার ওই কৃমি, গিয়ারডিয়া একটা কৃমি রয়েছে। এই হচ্ছে ওর সমস্যা। মন মেজাজ খারাপ, কাজকর্ম করতে ইচ্ছা করে না, শরীর ভীষণ দুর্বল, সকালের দিকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না, প্রচুর দুর্বল, কাজকর্ম করতে ভালোই লাগে না। তারপরে চলতে ফিরতে উঠে আস্তে 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 খাওয়া দাওয়া করে দুপুরের পর শরীরে একটু শক্তি পাই। এই অবস্থাকে সে কোনোভাবেই সারাতে পারছে না। আর এই পাতলা পায়খানার জন্য তার ফিস্টুলা হয়েছে। দীর্ঘদিন ধরে উদরময় হওয়ার জন্য তার ফিস্টুলা হয়েছে। এখন তার ভয় হচ্ছে যে ভিতরে ভিতরে তার কোনো কঠিন রোগ হয়ে গেছে, যার জন্য সে সুস্থ হতে পারছে না, আর কোনো ওষুধে কাজ হচ্ছে। এই হচ্ছে তার অবস্থা, মন মেজাজ খারাপ, মন মেজাজে ভালো নয়, শরীর দুর্বল,
মন মেজাজ খারাপ, মন মরা, কিচ্ছু ভালো লাগে না, কাজকর্ম করতে ইচ্ছা করে না, শরীর দুর্বল, শরীরে সে যেন শক্তিই পায় না, কোনো কিছুতে তার আগ্রহ নেই, উৎসাহ নেই, কিছু নেই, মনমরা। কিন্তু পরীক্ষা করছে, কিছু পাচ্ছে না, শুধু গ্যাস্ট্রিক কমপ্লেন ছাড়া আর কোনো কিছুই বলতে পারছে না। যে মিউকাস রয়েছে, এই মিউকাসের কারণেই ওর এই জিনিসটা হয়ে যাচ্ছে শ্বাস। এই হচ্ছে সমস্যা তার। আর কাশি আপনার সকালে এবং রাত্রের দিকে যখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, ওই সময়ে কাশিটা বৃদ্ধি পায়। কাশি বৃদ্ধি পেলে সকালের দিকে বেশ সরল কাশি থাকে এবং কাশির সঙ্গে অনেক শ্লেষ্মা ওঠে। সকালে ওর অনেক শ্লেষ্মা ওঠে, তারপরে আস্তে আস্তে বিকালের পর সন্ধ্যার দিকে কাশি শুষ্ক হয়ে যায়, তখন আর শ্লেষ্মা ওঠে। এই হচ্ছে এর সমস্যা। এমন কিছু কিছু অ্যালোজ, ডাক্তার রুমানা সুলতানা অ্যালোজ, পেটে জ্বালা করে, অম্বল, অ্যাসিডিটি, এগুলো সব হয়। অম্বল, অ্যাসিডিটি এগুলো হয়। পায়খানা চারিদিকে ছড়িয়ে পড়ে, যেহেতু প্রচুর বাতাস বার হয়। এই প্রচুর প্রচুর বাতাস বার হওয়ার সাথে সাথে মল বার হয়ে আসে, আর ফটফট ফটফট করে চারিদিকে ছিটিয়ে মল ছড়িয়ে পড়ে। এইরকম অনেকগুলো ওষুধ আছে। আর যাদের পেটে প্রচুর ফাঁপ হয়, গ্যাস অম্বল হয়, মিউকাস থাকে, এদের এই রকম পায়খানা হবার একটা প্রবণতা থাকে ছোটবেলা থেকেই। এই রকম পর্যায়ে মেডিসিন রয়েছে প্রায় 41টা। এই রকম অবস্থার সাথে মেডিসিন রয়েছে 41টা। এই 41টা মেডিসিনের মধ্যে থেকে আপনাকে পার্থক্য করতে হবে। প্রত্যেকটা জায়গাতে যে কমন জায়গা থাকবে সেটা গ্যাস্ট্রাইটিসের সমস্যা। একটা কমন জায়গা থাকবে, সেটা হচ্ছে যে পেটে প্রচুর ফাঁপ হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, গলা বুক জ্বালা করছে, খেলেই পেটটা অনেক বেশি ফেঁপে যায়, এই জন্য তাকে খুব সাবধানে খেতে হয়, এটা ওটা সেটা খেতে পারে না। আর পাতলা পায়খানা হবার প্রবণতা, দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হয়, এই পাতলা পায়খানা তার বন্ধ হতে চাইছে না কোনো ওষুধেই। আর এইটার জন্যই তার শরীরে মাংস লাগছে না, দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মন মেজাজ খুব খারাপ, শরীর দুর্বল। মানে এই পর্যন্ত আপনার কমন দেখতে পাওয়া যাবে সব রোগের মধ্যে। একটা দারুণ, মানে আমাদের প্রচুর আহ কি বলবো এটাকে, প্রিজুডিসড, প্রিজুডিসড আমাদেরকে অনেক বিপদগামী করে ফেলে, প্রচুর বিপদগামী করে ফেলে প্রিজুডিসড। তো ক্যালকেডিয়া ফস, ডাক্তার সাইফুল ইসলাম, ক্যালকেডিয়া ফস, ক্যালকেডিয়া ফস, ডাক্তার হিতাংশু শেখর দাস, পডোফাইলাম, পডোফাইলাম, রোমানা সুলতানা অ্যালুজ। আপনারা শেয়ার করবেন, লাইভটিকে শেয়ার করবেন। আচ্ছা আমি বলি, মেডিসিনটি হচ্ছে আপনার, এই মেডিসিনের কথা সাধারণত মনেই আসবে না, কিন্তু ধাতুগতভাবে এই রুগীটিকে যদি আরোগ্য করতে হয় তাহলে এই মেডিসিন ছাড়া হবে না। কারণ হচ্ছে একজনের কাজ আরেকজন করতে পারে না, একজনের কাজ আরেকজন করতেই পারবে না, একজনের কাজ আরেকজন করতে পারবে না। তো 41টা মেডিসিনের আপনার পূর্ণাঙ্গ লক্ষ্য নিয়ে আলোচনা করতে রাজি আছেন আপনারা?
এগুলো কি পছন্দ নাকি পছন্দ নয়? এই 41টা মেডিসিন যদি, সবই জানা মেডিসিন ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যেও ছোট্ট ছোট পার্থক্যর জায়গা আছে, সেইগুলো না জানলে একে অপরের ঘাড়ে চেপে যাবে, একটা আর একটার ঘাড়ে চেপে যাবে। যেমন ক্যালকেরিয়া ফস এসে গেছে, কিন্তু ক্যালকেরিয়া ফসের এইরকম পায়খানার সাথে আর কি বৈশিষ্ট্য থাকলে ক্যালকেরিয়া ফস হবে, যেটা কম্পিউটারের মতো সাজানো থাকবে আপনার ব্রেনে? তাহলে এই কষ্টের সঙ্গে যদি বাতের রুগী আসে, আপনি এই মেডিসিন গুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন। এই কষ্টের সঙ্গে যদি কোমরের ব্যথা আসে, ম্যানেজ হয়ে যাবে। এই কষ্টের সঙ্গে আপনার হাঁপানি রুগী আসুক, অ্যালার্জি আসুক, ম্যানেজ হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। এগুলোর সঙ্গে মিলে যাবে। মেডিসিনটা হচ্ছে অ্যাকালাইফা ইন্ডিকা। মেডিসিনটি হলো অ্যাকালাইফা ইন্ডিকা। যদি আহ, এগুলো সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তাহলে তো আমাদের মাথায় আসবে না, বুঝতে অসুবিধা হয়ে যাবে। হুম। মেডিসিনটা হলো অ্যাকালাইফা ইন্ডিকা। অ্যাকালাইফা ইন্ডিকা একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন, কিন্তু আমাদের কাছে শর্ট ডিপ এটা ভাববো না। যখন কোনো একটি মেডিসিনের লক্ষণ পূর্ণাঙ্গভাবে বরাবর প্রকাশ করতে থাকবে, ওটি হচ্ছে তার ধাতুগত গতি প্রকৃতি। অতএব ওই ধাতুগত অবস্থাকে সংশোধন করতে গেলে সেই মেডিসিনকেই প্রয়োজন। অ্যাকালাইফা ইন্ডিকা, অ্যাকালাইফা ইন্ডিকা গাঁজা থেকে নেয়। ক্যানাবিস স্যাটাইভা হচ্ছে গাঁজা, না ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা হলো গাঁজা থেকে তৈরি, আর ক্যানাবিস স্যাটাইভা হচ্ছে ভাং থেকে তৈরি। আর অ্যাকালাইফা ইন্ডিকা হচ্ছে আপনার মুক্তাঝুরি, মুক্তাঝুরি থেকে তৈরি, মুক্তাঝুরি। তো একটা জিনিস এবার কল্পনা করুন, একদিকে পেটে ফাঁপ, যা খাচ্ছে সবই গ্যাসে বায়ুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। গ্যাস এবং উদরময় আমাশয়, এই দুটো জিনিস, গ্যাস, উদরময় আমাশয়, এই দুটো জিনিস একে অপরের সঙ্গে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। গ্যাস থাকলে উদরময় থাকবে, বা উদরময় থাকলে পেট ফাঁপ থাকবে। এটার সঙ্গে একেবারে ওতপ্রোত সম্পর্ক। তো এইগুলোর সঙ্গে বিশেষ বৈশিষ্ট্য যা, তা হচ্ছে আপনার এর সঙ্গে যদি ধরুন একদিকে এই সমস্যাটা ওর সাথে যুক্ত হয়ে শরীরের ক্ষয় নিয়ে এসে দিচ্ছে, ক্রমশ ধীর গতিতে ক্ষয় নিয়ে এসে দিচ্ছে, সঙ্গে যুক্ত হচ্ছে শ্বাসকষ্ট বা কাশি, সঙ্গে যুক্ত হলো শ্বাসকষ্ট বা কাশি, তাহলে মোমবাতির দুই দিক জ্বালিয়ে দেওয়া হলো না? দুই দিক, দুই দিক জ্বালিয়ে দেওয়া হলো মোমবাতির। এই দুই দিক জ্বালিয়ে দিলে এই ব্যক্তি কদিন বেঁচে থাকবে? কয়দিন বেঁচে থাকবে এই ব্যক্তি? এটা হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিসের, সোরাসাইকোটিক টিউবারকুলার ডায়াথিসিসের মেডিসিন। তো এই অ্যাকালাইফা ইন্ডিকা প্রুভিং এর সময়ে মাত্র একটা মানসিক লক্ষণ বার হয়েছিল, মাত্র একটা, জেনারেল সিমটমে। তো আরো বেশি সিমটম, মানে ফিজিক্যাল সিমটম গুলো সবার আগে প্রকাশ পেয়ে গিয়েছিল। খুব দ্রুত ফিজিক্যাল সিমটম গুলো প্রকাশ পেয়ে গিয়েছিল, এবং ফিজিক্যাল সিমটম গুলো এত প্রকট আকারে ধ্বংসাত্মক আকার নিয়েছিল যে মানসিক লক্ষণগুলো প্রকাশ করার মতো সুযোগ দেওয়ার কোনো পজিশন ছিল না, পরিস্থিতি ছিল না। ফলে প্রুভিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। ফিজিক্যাল সিমটম গুলো এত প্রকট ভাবে এসেছিল অ্যাকালাইফা ইন্ডিকার। চলুন সংক্ষেপে একটুখানি আমি বলে দিই। অ্যাকালাইফা ইন্ডিকার পেটে ফাঁপ,
পেটে জ্বালা করে। পেট ফাঁপার সাথে উদরময় মলত্যাগের সময় সজোরে এবং শব্দ করে বায়ু নির্গত হয়। ফটফট করে শব্দ হয়, মল চারিদিকে ছড়িয়ে পড়ে। কোঁথানি থাকে কোঁথানি থাকে মলের সাথে মাঝে মাঝে রক্ত বার হয়। মলের সাথে মাঝে মাঝে রক্ত বার হয়, বিশেষ করে রক্তটা বার হয় সকালের দিকে, তাজা লাল রক্ত বার হয়। তো যাদের উদরময়ের একটা প্রবণতা থাকে, মানে দীর্ঘদিন ধরে এন্টারোকোলাইটিসে যারা কষ্ট পাচ্ছে, তাদের অর্শ, ফিস্টুলা এগুলো হবার প্রবণতা থাকে। মলদ্বারে ফিসার চলে আসে, ছোট ছোট কুচু কৃমি এগুলো চলে আসে, এবং মলদ্বারের ভিতরে একটা ক্ষত তৈরি হয়ে যায়, মেমব্রেন, মিউকাস মেমব্রেনের উপরে ক্ষত তৈরি হয়ে যায়। মাঝে মাঝে অম্বল অ্যাসিডিটি যখন খুব বেশি বৃদ্ধি পায়, ঠিক তারপরের দিন অটোমেটিক্যালি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। ওই ক্ষতগুলোর উপর দিয়ে অ্যাসিডিক মল যখন বার হয়ে আসে, তখন ক্ষতগুলো আলগা হয়ে যায়, কাঁচা হয়ে যায়, এবং সেখান থেকে তাজা রক্ত বার হয়ে আসে এবং ফটফট 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 করে শব্দ হবে। ঠিক এই পরিস্থিতির সঙ্গে সর্দি ঠান্ডা লাগার প্রবল প্রবণতা। আর সর্দি ঠান্ডা লাগলেই তার কাশি হয়। কাশির বৈশিষ্ট্য হচ্ছে সকালের দিকে সরল কাশি হবে, প্রচুর শ্লেষ্মা উঠবে, বিকালের দিকে শুকনো হয়ে যাবে, কাশি শুষ্ক হয়ে যাবে, তখন শ্লেষ্মা উঠবে না। সেই সঙ্গে মন মেজাজ খারাপ এবং শিহরণতা প্রাপ্তি, একালাইফা ইন্ডিকা। এই রকম পরিস্থিতি চলতে চলতে যখন থাইসিস ম্যানিফেস্টেশন হয়ে যাবে, টিউবারকুলোসিস যখন ম্যানিফেস্টেশন হয়ে যাবে, তখন তার শ্লেষ্মার সঙ্গে রক্ত বার হবে। ফিস্টুলাও তো ওয়ান টাইপ অফ টিবি, ফিস্টুলাও। এন্টারোকোলাইটিস ওটা হচ্ছে এক ধরনের টিবি। কিন্তু লাং টিবি যখন, পালমোনারি টিবি যখন ম্যানিফেস্টেশন হবে, তখন তার সকালের দিকে লাল রক্ত বার হবে, বিকালের দিকে কালো রক্ত বার হবে। এই মেডিসিনের জায়গাতে এখন আমরা যদি কেউ বলি যে একালাইফা ইন্ডিকা একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন, তার কি এটাকে আরোগ্য করার ক্ষমতা রয়েছে? এটা যদি আমরা বলে থাকি, আমরা ঠিক বলছি না ভুল বলছি? কি মনে হয়? ধরুন দুটো মেডিসিন, একটা এ আর একটা বি, একটা এ একটা বি, এ আর বি শর্ট অ্যাক্টিং, ডিপ অ্যাক্টিং, আমি এটাকে বিচার করছি না। আমি বিচার করছি যে লক্ষণগুলো রোগীর মধ্যে পাওয়া যাচ্ছে তা বি মেডিসিনের সিমিলিমাম। তো বি মেডিসিনটি এখন খুব শর্ট অ্যাক্টিং, মানে মেট্রিয়ামেডিকার বিবেচনার অনুপাতে বি মেডিসিনটি হলো যে অত্যন্ত শর্ট অ্যাক্টিং মেডিসিন। তো সিমটম গুলো সব বি মেডিসিনের সিমিলিমাম হচ্ছে, অথচ মেডিসিনটি অত্যন্ত শর্ট অ্যাক্টিং মেডিসিন। তাহলে এ মেডিসিন দিয়ে বির কাজ করানো যাবে কি হোমিওপ্যাথিতে? আপনাদের কি মনে হয়? বি মেডিসিনের কাজ এ মেডিসিন কি দিয়ে করা যাবে কি? আপনাদের কি মনে হয়? যাবে না। আমাদের মেডিসিনটি শর্ট অ্যাক্টিং না মেডিসিনটি ডিপ অ্যাক্টিং, এদিকে আমাদের নজর দেওয়ার কোনো দরকার নেই। আমাদের নজর দিতে হবে সিমিলিমামের দিকে। আমাদের বিবেচনা করতে হবে সিমিলিমামের সাথে। কে শর্ট অ্যাক্টিং, কে ডিপ অ্যাক্টিং, এইসব নিয়ে ভাবা আমাদের প্রয়োজন নেই। সিমিলিমাম হলেই হয়ে যাবে। তারপরে সকালে শরীর ভীষণ দুর্বল, বিকালের দিকে শরীর একটু দুর্বলটা কেটে যায়, মানে দুর্বল বা
অবসন্ন, দুর্বল, অবসন্ন, নিস্তেজ, এইরকম ব্যাপারটা সকালের দিকে হয়। তো টিউবারকুলার মানে যাদের টিবি হয় তাদের বা ক্ষয় প্রবণতা যুক্ত রোগীদের শরীর ও মন সকালের দিকে ভীষণ নিস্তেজ থাকে, ভীষণ দুর্বল থাকে, এবং ধীরে 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 বেলা হলে দিনের মধ্যে সতেজ অবস্থাটা আসে। অ্যাকালাইফা ইন্ডিকা একটা চমৎকার ওষুধ, এই জন্য প্রিজুডিসড আনপ্রিজুডিসড ভাবে বিবেচনা করতে হবে। 41টা ওষুধ এরকমের রয়েছে। তো আমরা অ্যাকালাইফা ইন্ডিকার কথা সাধারণত ভাবি যখন ওই টিবি হয়েছে, জ্বর নেই, অথচ কাশির সঙ্গে রক্ত উঠে আসছে, সকালের দিকে লাল রক্ত, বিকালে কালো রক্ত, তখন আমরা অ্যাকালাইফা ইন্ডিকার কথা মনে করি। কিন্তু ধরুন সেই পর্যায় পর্যন্ত এখনো পৌঁছায়নি, তাহলে কি করবেন? সে তো হলো ওই যেটা এর আগে বললাম, ওই যে বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার বা গবেষকের যে মতামতটি পড়লাম এতক্ষণ একটু আগেই, সেটার গল্প এটা, যে সেই থাইসিস ম্যানিফেস্টেশন পর্যন্ত এখনো যায়নি, এখনো ব্লিডিংটা শুরু হয়নি, তাহলে কি দেখে অ্যাকালাইফা ইন্ডিকাকে প্রয়োগ করব? তার যে ধারাবাহিকতা, গতি প্রকৃতি, সেটা হলো এটা। এই গতি প্রকৃতি দেখে আপনি অ্যাকালাইফা ইন্ডিকাকে ব্যবহার করতে পারবেন। আমার কাছে আর একটি রুগী এসেছিল, আর একটি রুগী, এটি হচ্ছে একজন পুরুষ রুগী। তার সেম কষ্ট, সেম, একদম। পেটে প্রচুর ভাঁপ, পুরাতন উদরময় সে ভুগছে, এবং মলত্যাগের সময়ে খুব সজোরে জোরে চো চো করে পায়খানা হয়ে যায়, এবং প্রচুর মানে উচ্চ শব্দ করে মল বার হয়ে যায়, ফটফট ফটফট করে শব্দ হয়, এবং মল চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই রুগীর মলের সাথে প্রচুর দুর্গন্ধ হতো, কিন্তু কেন এই অ্যাকালাইফা ইন্ডিকার মলে দুর্গন্ধ পাওয়া যায় না, সাধারণত দুর্গন্ধ থাকে না। তো এই পেশেন্টের মলে প্রচুর মানে তীব্র দুর্গন্ধ হতো, এবং প্রচুর পরিমাণে বায়ু নির্গত হতো। তো মল ত্যাগের সময় প্রচুর পরিমাণে বায়ু নির্গত হলেই আমরা সাধারণত নেট্রাম সালকে দিয়ে ফেলি, আর কারোর কথা ভাবি না। তো প্রচুর পরিমাণে বায়ু নির্গত হতো, মলে প্রচন্ড দুর্গন্ধ। মল ত্যাগের সময় ছাড়া অন্য সময় যদি অধবায়ু নির্গত করতো, তো সেটাও অনেক বেশি দুর্গন্ধ, এরকম মানে পচে যেত। পেটে প্রচুর বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলে থাকে, পেট ঝাপঝাপ ঝাপঝাপ করে বাজে, অম্বল অ্যাসিডিটি হয়। এই সমস্যা তার অনেক দিন আগে থেকে। প্রথম দিকে সে এটাকে কোনো গুরুত্ব দেয়নি, একদমই গুরুত্ব দেয়নি। তারপরও সে নানান রকম খাবার খেয়ে যায়, এই বাজারে যে সমস্ত ফাস্ট ফুড, বিশেষ করে ভাজা ভুজি, এই সমস্ত খাবারগুলো সে খেয়ে যায়। তো তাকে নিষেধ করে, শোনে না। হোমিওপ্যাথির ওষুধ খায়, অসুবিধা হলে, গ্যাস অম্বল বেশি হলে গ্যাসের ট্যাবলেট তাকে প্রায়ই খেতে হয়, এবং মাঝে মাঝে পায়খানা যখন 3 বার 4 বার হয়ে যায়, শরীর দুর্বল লাগে, তখন উদরময়ের বন্ধ করার জন্য ওষুধ খায়। এইভাবে তার চলে আসছে। কিন্তু ইদানিং তার সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে, আর এই লিভারে প্রচুর ব্যথা, লিভারে প্রচুর ব্যথা, লিভারে মাঝে মাঝে ফিক লেগে যায়, চিক লেগে যায়, আর প্রচুর ব্যথা। সে মাঝে মাঝে প্রায়ই এরকম ভাবে লিভারে হাত দেয়, লিভারে এরকম হাত দিদি দেখে ইদানিং।
হাত দিদি দেখে, যখন খুব বেশি বেড়ে গেছে তখন এইভাবে হাত দিদি দেখে। তো দেখছে যে লিভারে তো খুব ব্যথা হয়েছে, খুব ব্যথা হয়েছে। তো তাহলে লিভারটা কি আমার খারাপ হয়ে গেল নাকি? লিভারটা কি খারাপ হয়ে গেছে? অনেকেই বলে লিভারে ক্যান্সার হয়, লিভারে ক্যান্সার হয়। তাহলে ক্যান্সার ট্যান্সার কিছু হয়ে গেল নাকি? মারাত্মক কিছু হয়ে গেছে। এখন সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সে বড় ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়িতে চাপ দিচ্ছে। তো তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে ওই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেম ধরা পড়েছে, এন্টারোকলাইটিস এটাই ধরা পড়েছে, এবং কৃমি আছে, জিআইডিয়া কৃমি রয়েছে। এই কৃমির জন্য তার এই সমস্যা হচ্ছে, আর আমাশা রয়েছে, আমাশার জন্য এগুলো হচ্ছে। তো এখন বাড়ির লোকজন বলছে যে তোমাকে তো বারবার নিষেধ করা হয় যে তুমি ভাজা ভুজো খাবার খেও না, বাইরের খাবার খেও না, বাড়ির খাবারগুলো খাও। তুমি তো তা শুনবা না, তুমি তোমার মতো খেয়ে খেয়ে এখন পেট বিগড়িয়ে ফেলে এখন তুমি আহ, ভয়ে বলছো যে এ ডাক্তারের কাছে চলো, ও ডাক্তারের কাছে চলো, এই পরীক্ষা করতে হবে, হ্যাঁ, স্ক্যান করতে হবে, এই পরীক্ষা সেই পরীক্ষা, এই নিয়ে তো এখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছো। যখন নিষেধ করতাম তখন তো শোনোনি, তখন মনে ছিল না এসব। ও চুপচাপ থাকে, কথা বলে না। আর ও বাসায় প্রায়ই বলে এই নিয়ে ওর খুব মন খারাপ, প্রচুর মন খারাপ। আর আতঙ্কিত, সব সময় একটা ভয়ে 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 থাকে। মানে ভয় ওকে আর ছাড়ছে না, কোনোভাবেই ভয় ওকে ছাড়ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এনার আহ, আচার ব্যবহার সম্বন্ধে একটু বলুন তো। তা বলছে ডাক্তারবাবু সাধারণত আহ একটু সূক্ষ্ম বুদ্ধির মানুষ নয়, একটু মোটা বুদ্ধির মানুষ, বোঝে কম, আর খুব গোয়া, যা বলবে তাই করবে, কারোর কথা শোনে না। এমনিতেই সাধারণত যখন ভালো ছিল ওই সময় টেনশন দুশ্চিন্তা কেমন করে বলে না, ও টেনশন দুশ্চিন্তা কিছু করে না। ও সবসময় বিন্দাস হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকে, টেনশন ও কিচ্ছু করে না। টেনশন তো বাড়ির লোকজনের, ওর কোনো টেনশন নাই, ও বিন্দাস থাকে। কিন্তু যখন এই ডান দিকের ব্যথাটা বেড়েছে, আর ডাক্তারে বলেছে যে এর লিভারে ব্যথা হচ্ছে, লিভারটা বড় হয়ে গেছে, তখন ও ভয় পেয়ে গেছে এবং মনে করছে যে এই ভিতরে ও বড় কিছু হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে। তখনই ও ভয় পেয়েছে। তার আগে তো বিন্দাস প্রতিদিন ভাজা খাবার ছাড়া ও চলতো না, ভাজা খাবার খাবেই খাবে, এত নিষেধ করা হয় তবুও শোনে না। কিন্তু এখন খুব সাবধান হয়ে গেছে, ভাজা খাবারের ধারে কাছে যায় না একদম। এমনকি মাছ মাংস পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে। ও প্রচুর কাজ করে, মানে ভালো অবস্থাতে ও প্রচুর কাজ করে, টাকা পয়সা নিয়ে এসে সব বাড়িতে দিয়ে দেয়। তার যখন প্রয়োজন হয় সে আবার চেয়ে নেয়, কিছু পয়সা কাছে রেখে দিতে হবে, এটা সে করে না, সব দিয়ে দিল আবার চেয়ে নেবে। এই রকমের একজন মানুষ। সে প্রচুর পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম, কাজের গুণগত মান ভালো নাই, মোটামুটি তাকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। তাকে আপনি, সে হচ্ছে রবট, আপনি বলবেন সে কাজ করে যাবে, সে কাজ করে যাবে, কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে, আপনার মতো একটু দেখে শুনে নিতে হবে, তাহলে সে প্রচুর কাজ করে দেবে। এই রকমের একজন মানুষ। তো আমি জিজ্ঞাসা করলাম তখন যাতে ছোটবেলাতে ওর মেজাজ টেজাজ কেমন ছিল। বলে ছোটবেলাতেও ও হচ্ছে এরকম গোয়ার, কারো কথা শুনতো না, ও প্রচুর চঞ্চল, প্রচুর অস্থির ছিল, ওর মতো থাকতো। হ্যাঁ, ও নিজে থেকে যেটা বলবে সেটাই করবে, আর প্রচুর অস্থির, প্রচুর চঞ্চল, ভয় ভীতি বলে কিচ্ছু নেই, লাগবে কি পড়ে যাবে। ও খুব গাছে উঠতো, ছোটবেলাতে ও খুব গাছে উঠতো।
হ্যাঁ, তো ওইখানে গেলে যে গাছ থেকে পড়ে যাবে, লাগবে, মরবে, এসব ওর ভয় ভীতি কিছু নেই। আসলে ওর ছোটবেলা থেকে বুদ্ধিটা একটু কম, বোঝে কম। এই রকমের একজন মানুষ। একে কি মেডিসিন দেবেন বলেন তো? বেলেডোনা। ডাক্তার বিনয় চন্দ্র দেবনাথ, বেলেডোনা। স্পোডোফাইলাম। ডাক্তার এইচ আনামুল হক, স্পোডোফাইলাম। আর কেউ? লাইভটিকে শেয়ার করবেন প্রত্যেকেই, আপনারা আপনাদের টাইমলাইনে, ফেসবুক টাইমলাইনে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ডাক্তার সেন্টু বিশ্বাস, সীমান্ত দি লাইকোপোডিয়াম। ডাক্তার সীমান্ত দি লাইকোপোডিয়াম। আর লাইভটিকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যদেরকে একটু সহযোগিতা করবেন। ডাক্তার সাদ্দাম হোসেন, বেলেডোনা। আর কেউ? চলুন আমি বলে দিচ্ছি। বেলেডোনা হচ্ছে নেভ, বাট ইন্টেলিজেন্ট। নেভ, বাট ইন্টেলিজেন্ট। সে হচ্ছে সরল, সহজ বিশ্বাসী মানুষ, কিন্তু বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান বেলেডোনা। আর এই মানুষটা কি? এই মানুষটা ওই যে বললো না যে ওর মাথা মোটা, বরাবরই একটু বুদ্ধি কম, মাথা মোটা। ও বোঝে কম, গোয়ার জেদি। বেলেডোনার মধ্যে কোনো গোয়ার জেদি এই অবস্থাটা নেই। বেলেডোনার মধ্যে গোয়ার বা জেদি মানসিকতাটা নেই। ও কোনো ঝামেলা অশান্তির মধ্যে যেতে চায় না, লাইট, সবসময় লাইট থাকতে চায়। আর এই মেডিসিনটা, এই মেডিসিন বুদ্ধি কম, নির্বোধ, মাথা মোটা, বোঝে কম, ভয়ভীতিহীন মানুষ, এই জন্য সে সবসময় আহ নির্ভীক ভাবে ছিল, কাউকে গ্রাহ্য করেনি, কারোর কথাকে আমল দেয়নি। কিন্তু এখন যখন জানতে পেরেছে যে তার লিভারের সমস্যাটা হয়েছে এবং লিভারটা বড় হয়ে গেছে, লিভারে ব্যথা হয়েছে, তাকে বকাবকি করা হচ্ছে কেন সে উল্টো পাল্টা খাবারগুলো খাচ্ছে, তাকে এত বেশি বকা দেওয়া হচ্ছে, নিষেধ করা হচ্ছে, সাবধান করা হচ্ছে, তবু সে শুনছে না। আর এখন সে ভয়ে হুটুপাটা করছে, এই বুঝি মরলাম, এই বুঝি মরলাম। এখন হুটুপাটা করলে কি হবে? বাড়ির লোকজন সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। মেডিসিন ফ্লোরে এসে গেছে, অলরেডি মেডিসিনটা ফ্লোরে এসে গেছে। আমি যে মেডিসিন গুলো বললাম, আলোচনা হচ্ছে, আপনারা অবশ্যই মেটেরিয়া মেডিকা একবার দেখে নেবেন, প্রত্যেকটা মেটেরিয়া মেডিকাতে একবার দেখে নেবেন এগুলো, তাহলে আরো তো আপনাদের মনে থাকবে, ভালোভাবে মনে থাকবে। একটু দেখে নেবেন, তাহলে ভালোভাবে মনে থাকবে। কংগ্রাচুলেশন ডাক্তার ভবতোষ সরকার। কংগ্রাচুলেশন ডাক্তার ভবতোষ সরকার। এটি হলো অ্যাগারিকাস, অ্যাগারিকাস মাস্কেরিয়াস।
এটি মার্কস হলের নয়, অ্যাগারিকাস মাস্কেরিয়াসের কেস। মার্কস হল লাইকোপোডিয়াম একজন বুদ্ধিমান, সুতীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ, সুতীক্ষ্ণ বুদ্ধিমান, প্রচন্ড জেদের সঙ্গে অত্যন্ত বুদ্ধিমান। লাইকোপোডিয়াম হচ্ছে নাটকবাজ মানুষ, সুকৌশলী, অত্যন্ত সুকৌশলী মানুষ। ওকে দেখে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, দেখে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ মাছ খেয়ে শেষ করে দেয়। এত সিক্রেটিভ মানুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু মাছ খেয়ে সে শেষ করে দেয়, এত কৌশলী। মাছ খেয়ে এসে বলবে আমি খাইনি মাছ। ও কাজটা আমি করতেই পারি না, এত সিক্রেট পারসন, প্রচুর কৌশলী। এ হলো ক্যাপসি আপনার বলে অ্যাগারিকাস মাস্কেরিয়াস। অ্যাগারিকাস মাস্কেরিয়াস ব্যক্তি হচ্ছে আপনার যখন সুস্থ অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত তার বিচারে সব ঠিকঠাক আছে বলে মনে করে, ততক্ষণ পর্যন্ত সে থাকে মোস্ট ফ্রিভোলাস, মোস্ট ফ্রিভোলাস ব্যক্তি। এই ফ্রিভোলাস ব্যক্তি হচ্ছে ডাল ব্রেন। ফ্রিভোলাস সঙ্গে ডাল ব্রেন, ডাল, অত্যন্ত ডাল ব্রেন, তার বুদ্ধি কম, বোধ কম, এক গুয়ার, গুয়ার আসলে গুয়ার কেন না, সে বোঝে না। এই জন্য মেট্রিয়ামেটিকায় লেখা আছে যে নাচে, গান গায়, কথা বলে, বিড়বিড় করে বকে, বিভিন্ন রকম হাস্যকর অঙ্গভঙ্গি করে, কিন্তু হ্যাঁ চঞ্চল, অস্থির, বিপজ্জনক জায়গায় ছুটে যায়, বিপজ্জনক জায়গায় ছুটে যায়, কিন্তু আপনার কথার জবাব দেবে না, জিজ্ঞাসা করলে আপনার কথার জবাব দেবে না। এটা হচ্ছে তার আজীবনের স্বভাব। এই ব্যক্তি বিন্দাস থাকে, কেননা তার, সে তো নির্বোধ, বুদ্ধি কম, কোনো চাপ নেয় না, সে তার মতো থাকে। যখন তার বিচারে বুঝতে পারে যে সমস্যাটা অনেক বড় হয়ে গেছে, সেটা ছোট থাকা যাই হোক না কেন, যখন সে মনে করে বা শোনে বা তাকে ভয় দেখানো হয় যে সমস্যাটা এখন অনেক বড় হয়ে গেছে, তখন অ্যাগারিকাস মাস্কিডিয়াস ভীষণ ভয় পেয়ে যায়, প্রচুর ভয় পেয়ে যায়। আর এত বেশি ভয় পেয়ে যায়, এই ভয় পাওয়ার পরে সে আতঙ্কিত মানসিকতার সঙ্গে যেমন আচরণ করে সেটাও হাস্যকর মনে হবে। তিলকে তাল ভেবে ফেলে, তিলকে তাল ভেবে ফেলে। এগুলো সবই হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, এক একটা ইন্ডিভিজুয়ালিটি। এই ইন্ডিভিজুয়ালিটি সমগ্র মেটেরিয়ামেটিকাতে আর নেই, একটিও নেই, এর সাথে আর কেউ মিলবে না। আমরা এই ব্যক্তি স্বাতন্ত্রতা করার জন্যই কেস্ট্রিকিং করা হয়। ব্যক্তি স্বাতন্ত্রকরণ করাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়। এ গেল শুধু আপনার গ্যাস্ট্রিক কমপ্লেন, ডায়রিয়া, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ক্রনিক ডায়রিয়া, এগুলোর সাথে এই অবস্থা। তো যে কোনো সমস্যার সাথে এর অভিব্যক্তি এরকমই থাকে, এর অভিব্যক্তি এমনই। বেলেডোনা এমন নয়, সে মেনে নেয় ইয়েল্ডিং ডিসপোজিশন স্বভাব, কেননা সে এসকেপ অ্যাটেম্প টু, কোন রকম ঝামেলার সাথে সে থাকতে চায় না, সবসময় লাইট থাকতে চায়, লাইট।
স্বাধীনভাবে থাকতে চাই। ঝামেলা বাড়িয়ে স্বাধীনতা নষ্ট করতে বেলেডোনা চায় না। তাহলে দেখেন, কখনো পেশেন্ট এসে যদি বলে যে মলত্যাগকালে প্রচুর পরিমাণে বাতাস বার হচ্ছে, ফটফট করে শব্দ হচ্ছে, মলত্যাগের বেগ আসলে অপেক্ষা করতে পারি না, চারিদিকে ফটফট ফটফট করে ছিটিয়ে পড়ছে, আমরা সেখানে আগেই নেট্রাম সালফকে দিয়ে দেব। কিন্তু সেখানে আরো অন্যান্য সিমটম তার সংগ্রহ করতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, তবেই তো সিমিলিমাম হবে। এরকম খুব ধৈর্যের সঙ্গে কেস রেকর্ড করতে হবে। এ ব্যাপারে কারোর দ্বিমত বা অন্য কোনো মতামত থাকলে একটু জানান, পরবর্তী আলোচনায় অবতারণা করব। এ ব্যাপারে কারোর দ্বিমত বা কোনো মতামত থাকলে আপনি জানান। এগুলো থেকে আপনাদের একটা মেট্রিয়ামিটিকা কেমন করে পড়তে হয় সেগুলো সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন। এসব আলোচনা থেকে অবশ্যই ধারণা পেয়ে যাবেন। আমি যে লক্ষণগুলো বলছি ফিজিক্যাল লক্ষণ, এই ফিজিক্যাল লক্ষণগুলো প্রোভিং এর সময় সব থেকে বেশি বেশি প্রমিনেন্টলি এক্সপোজ করেছিল। এবার আরেকটি মেডিসিন আলোচনা করছি যা প্রচন্ড অ্যাবিউজ হয়, প্রচুর অ্যাবিউজ হয়। জেনে ব্যবহার করা আর না জেনে ব্যবহার করা দুটো জিনিস একদম ভিন্ন। সেম, পেটে ফাঁপ এবং ডায়রিয়া একদম সেম। ওই রুগী আপনার কাছে এসেছে। তো এটা হয় কি, পুরাতন রোগ নয়, কোন একটা কঠিন রোগে ভুগেছে, জ্বরে হোক, ব্যথা বেদনায় হোক, বা হঠাৎ খাবারের গোলমালে বা রাত জাগার ফলে বা কোনো এক্সাইটিং কজের দ্বারা উদরময় মানে ডায়রিয়া হবার কারণে হোক বা ডিসেন্ট্রি হবার কারণে হোক, যেভাবেই হোক একটা আহ, কোনো কঠিন পীড়ায় ভোগার পরে যখন সে সুস্থ হয়ে গেছে, মানে ওই অবস্থাকে অতিক্রম করে যখন সুস্থ হয়ে গেছে, তারপরে থেকে তার পেটের সমস্যাটা বেড়ে গেছে। যে আমার ওটা ভালো হয়ে গেছে, কিন্তু ওটা ভালো হবার পরে এখন আমার এই যে পেটে ফাঁপ, ডাক্তারবাবু এই পেট ফাঁপ তো আমি ভালো করতে পারছি না, সেটা তো যাহাই করে ভালো হলো, কিন্তু এখন তো পেট ফাঁপ, পেটে প্রচুর ফাঁপ হচ্ছে আর পাতলা পায়খানা হচ্ছে, খেতে ইচ্ছা করছে না, কোনো খাবার খেতে ইচ্ছা করছে না, শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, নিস্তেজ, মনে আনন্দ নেই, ফুর্তি নেই, কোনো কিছু নেই, কিছুই ভালো লাগছে না, খাবারের রুচি নেই, অল্প একটু কিছু খেলেই পেট ফেঁপে দম সম হয়ে যাচ্ছে, শরীর ভীষণ দুর্বল, শরীর ভীষণ দুর্বল। আচ্ছা, সেই সাথে বায়ুতে মানে খাবার পরে অল্প কিছু খাবার খেলেই, একেবারে না খেয়ে তো থাকা যায় না, কিন্তু যখনই খাই তখনই পেট ফেঁপে একেবারে টইটুম্বর হয়ে যাচ্ছে, ঢাকের মতো হয়ে যাচ্ছে, পেটে ব্যথাও করে, একেবারেই ক্ষুধা থাকে না, অল্প অল্প খাবার খায়, শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে, সারাক্ষণ নিস্তেজ ভাব, ঝিমুনি ভাব, অথচ ভালো ঘুম হয় না। এইটা হচ্ছে এর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে সারাক্ষণ নিস্তেজ ভাব, ঝিমুনি ভাব,
ঘুম ঘুম ভাব, কিন্তু খুব ভালোভাবে ঘুম আসছে না, সঙ্গে মেজাজটা একটু খিটখিটে ভাব হয়ে যাচ্ছে। মেজাজটা একটু খিটখিটে ভাব হয়ে যাচ্ছে। মনে কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, নিরানন্দ মনমরা ভাব। সে মন চাঙ্গা করতে পারছে না, কোনোভাবেই মনটাকে চাঙ্গা করতে পারছে না। কি মেডিসিন? চলাফেরা করতে পারে না, সারাক্ষণ ঝিমিয়ে হয়তো এক জায়গায় বসে থাকি, না হলে শুয়ে থাকি। হাঁটতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না। সাউন্ড স্লিপ, যে ঘুম হবে, গভীর ঘুম, ওই শরীরটা সুস্থ আসবে, সে ঘুম হতে চাইছে না। ক্ষুধা হচ্ছে কিন্তু খেতে পারছে না, খেলেই পেট বুক দম হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, শরীর ভীষণ দুর্বল। মানসিক ভাবে যেটা পাওয়া যায় যে নিস্তেজ ভাব, ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম আসে না। রোগী বলবে আমি বিছানায় পড়ে থাকি কিন্তু ঘুম আসছে না। আর এই জন্য মেজাজটাও খুব বিরক্ত, খিটখিটে ভাব, কিচ্ছু ভালো লাগছে না। এখানে কোনো টেনশন নেই, কোনো টেনশন দুশ্চিন্তা তেমন কিছু নেই। সে শুধু এই পরিস্থিতির উপরেই পড়ে আছে, শুধু পরিস্থিতির উপরে পড়ে আছে যে আমি সুস্থ হতে পারছি না, আমার ভালো লাগে না, শরীর খুব দুর্বল, অসুস্থ, সবসময় অসুস্থ, অসুস্থ, কিছু ভালো লাগছে না, অসুস্থ, সবসময় অসুস্থ। একই স্টেজের পর থেকে এটা হয়েছে। বাহ, দারুণ! ডাক্তার সাদ্দাম হোসেন, দারুণ চিন্তা, দারুণ চিন্তা। অ্যান্টিমটার্ট, অ্যান্টিমটার্টের কাছাকাছি একদম। দারুণ। তন্দ্রালুতোর সঙ্গে খিটখিটে ভাব, যে কোনো রোগের সঙ্গে তন্দ্রালুতোর সঙ্গে খিটখিটে ভাব, অ্যান্টিমটার্ট, দারুণ। কিন্তু এ জাস্ট একটা ঝিমুনি, যে ঘুম আসছে, ঘুম আসছে না, ও ঘুমাতে চেষ্টা করছে কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। ঘুম ঘুম ভাব, ঘুমোতে চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না। সে সঙ্গে পেটে প্রচুর ভাপ এবং পাতলা পায়খানা। পায়খানার সময়ে হুড় করে জলের মতো পায়খানা হয়ে যাচ্ছে, ফটফট 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 করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক শব্দ করে পায়খানা হচ্ছে এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, বিরক্ত, কিচ্ছু তো আনন্দ নেই, ফুর্তি নেই, খুশি নেই, মন মরা, কি হচ্ছে, সবসময় অসুস্থ। সেটা তো সারলো, কিন্তু এটা থেকে তো আর মুক্তি পাচ্ছি না, কি অবস্থা, পর্যন্ত ভালো লাগছে না। শুধু ওইটুকুই সারবে, আর সারবে না কিছু। ওপিয়ামে খিটখিটে ব্যাপারটা থাকে না, অ্যান্টিমটার্টিক খিটখিটি ব্যাপারটা থাকে। চায়নারও কাছাকাছি এগুলো, নেট্রাম সাল্প তো নয়। আচ্ছা আমি বলি, আপনারা প্রয়োগ করবেন, প্রয়োগ করে দেখবেন এই রুগীকে আপনারা কত তাড়াতাড়ি ছাড়া করে দিতে পারেন। কিন্তু এটা তার ধাতুগত অবস্থা নয়, এটা কিন্তু ধাতুগত মেডিসিন নয়। ধাতুগত মেডিসিন অন্য কেউ আসতে পারে, জাস্ট এই অবস্থাটা উঠবে, এই অবস্থা থেকে খাড়া হয়ে যাবে, কিন্তু পেশেন্টকে পরবর্তী সময়ে আরো ভালোভাবে লাইফ ডিল করার জন্য তাকে ধাতুগত ওষুধ প্রয়োগ করতে হবে। এটা কিন্তু তার ধাতুগত স্টেট নয়, এটা জাস্ট একটা অ্যাকুইট স্টেট। ওই যে বড় একটা সমস্যা কিছু হয়েছিল, সেই সমস্যার পরে তার সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখন অবশিষ্ট
এই সমস্যা যে পাতলা পায়খানা হয়ে গেল এবং পেটে এত ফাঁপ, কিছু খেতে ইচ্ছা করছে না, যা খাচ্ছে তাতেই পেট ফুলে ঢাই ঢোক হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগে না, শরীর ভীষণ দুর্বল, ঘুমাতে চেষ্টা করছি, ঘুম আসছে না, ডাক্তারবাবু এ কি হলো আমার, এ তো ভালো লাগে না, মনে কোনো শান্তি পাচ্ছি না, সবসময় অসুস্থ অসুস্থ অসুস্থ, এই অসুস্থ এই কথাই সে বলতে থাকবে শুধু। আলফা 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 ওষুধটা ব্যবহার করে দেখবেন, এই অবস্থাটা কত দ্রুত আপনাকে উঠিয়ে দেয়। আলফা আলফা মেডিসিনটা এখানে প্রয়োগ করবেন, 3x6 30 যাই প্রয়োগ করেন না কেন, কিছু না পেলে মাদারই ব্যবহার করে দেবেন, দেখবেন কি রেজাল্ট হয়। খুব দ্রুত ওর পরিপাক ক্রিয়ার শক্তি বৃদ্ধি ঘটিয়ে খাবার হজম করে দেবে এবং গ্যাস বায়ু উৎপন্ন বন্ধ করে দেবে, শরীরে শক্তি আসবে, মনে আনন্দ ফুর্তি এগুলো সব চলে আসবে, অতি দ্রুত চলে আসবে এগুলো। যদি পায়খানার সাথে খাবার নামে, গোটা গোটা খাবার, গোটা গোটা খাবার যদি নামে, আস্ত খাবার যদি নেমে আসে, তখন চায়না দেবেন। যদি রুগী বলে যে আমি যা খাচ্ছি, মানে যা গল্প বলেছে সব ওই, এই গল্পের সাথে যদি রুগী বলে যে যা খাচ্ছি সব নেমে যাচ্ছে, পায়খানাতে গোটা গোটায় নেমে যাচ্ছে, খাবার হজম হচ্ছে না, সেখানে চায়না দেবেন, দেখবেন কি রেজাল্ট আসে, মেরাকল রেজাল্ট দেবে। দারুণ ভাবে রেজাল্ট দেবে। প্রত্যেকটা মেডিসিনের এই জায়গাগুলো রয়েছে, এই 41টা মেডিসিন যদি এভাবে মনে রাখা যায়, বারবার পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। এই 41টা মেডিসিন মানে ডায়রিয়া, গ্যাস অম্বল, অ্যাসিডিটি এগুলো নিয়ে, এবং বিশেষ করে যাদের পেটে প্রচুর ফাঁপ হয় এবং মলত্যাগকালে প্রচুর শব্দ হয়, উচ্চ শব্দ হয়, পাতলা জ্বরের মতো পায়খানা, ফটফট ফটফট করে মল চারিদিকে ছড়িয়ে পড়ছে, এগুলো নিয়ে যদি কোনো রোগী যে কোনো সমস্যার সাথে এগুলো নিয়ে যদি আসে, এই মেডিসিন কটার মধ্যে কেউ না কেউ মিলবেই মিলবে। আমি এগুলো সংকোচন প্রক্রিয়ায় আরো সহজ করে দিতে পারি, যে কোনো এর একটা বেসিক জায়গা থেকে মেডিসিন গুলোকে ভেঙে আলাদা আলাদা করে দিতে পারি, যাতে করে বুঝতে আরো সুবিধা হয়। পডোফাইলামের মানসিকতাটা আলাদা। পডোফাইলাম ধাতুগতভাবে ব্যবহার হয়, কিন্তু আলফা আলফা কখনোই ধাতুগতভাবে ব্যবহার হয় না। ও শুধুমাত্র অ্যাকুইট স্টেটটাকে ম্যানেজ করতে পারে, ধাতুগতভাবে ওর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তো পডোফাইলাম হলে এই এই জায়গাতে কি হয়, পডোফাইলামের পায়খানা তো আমরা সবাই জানি কেমন। তো পডোফাইলামের এই জায়গাতে তার মানসিকতা থাকে শান্ত, পডোফাইলামের মানসিকতা থাকে শান্ত, বিরক্ত বা খিটখিটি ব্যাপারটা থাকে না। মানে সিমিলিমাম মেডিসিনের যে জায়গা, খিটখিটে ব্যাপারটা থাকে না, তার মেজাজ থাকে শান্ত এবং নিজেকে নিয়ে সে ভাবে না। সে পডোফাইলাম কখনোই নিজেকে নিয়ে ভাবে না, বরং অসুস্থতার জন্য পরিবারের লোকজন পডোফাইলামকে নিয়ে যদি ভাবে, পডোফাইলাম অস্বস্তি বোধ করে এবং তাকে সান্ত্বনা দেবে, আমি তো ঠিক আছি, তোমরা কেন চিন্তা করছো, আমি তো ঠিক আছি, তোমরা কেন চিন্তা করছো। সে সেলফ ডিনায়াল করে, সেলফ ডিনায়াল, সে নিজের থেকে অন্যের ভাবনাকে বেশি প্রাধান্য দেয়, সে কিছু চায় না, সে কন্টেন্ট থাকে, কন্টেন্ট অ্যান্ড কোয়াই,
সেই সঙ্গে সাধারণত প্লেফুল থাকে, প্লেফুল, কোনো না কোনো মানে তার ভালো লাগার কোনো না কোনো জিনিসের সাথে সে ব্যস্ত থাকে, তার ভালো লাগার কোনো না কোনো জিনিসের সাথে ব্যস্ত থাকে। এটা হচ্ছে তার ধাতুগত লক্ষণ। তা মলের লক্ষণের সাথে তার এই মানসিকতার লক্ষণ সিমিলিয়াম করে যদি দেওয়া যায়, তাহলে রুগী বর্তমান অবস্থা সুস্থ হয়ে যাবে এবং ধাতুগত ভাবে স্ট্রং হয়ে যাবে, মানে শক্তপোক্ত হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি মানসিক লক্ষণটা মিলল না, ফিজিক্যাল সিমটম গুলো মিলল পডোফাইলামের সাথে, তাহলে তার মল মানে উদরময়টা বন্ধ হয়ে যাবে। উদরময় বন্ধ হয়ে যাবার পরে রুগীর একটা পেটের গন্ডগোলের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়ে যাবে। পেটটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এই ব্যাপারটা থাকবে না। গ্যাস্ট্রিক কমপ্লেনটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে, অন্য কোনো সিমটমে পরিণত হবে, কিন্তু তার ওটা বন্ধ হয়ে যাবে। পডোফাইলামের মতো প্রচুর পরিমাণে মল, প্রচুর দুর্গন্ধ, হুস করে জলের মতো বার হয়, প্রচুর বাতাস বার হয়, পেটের মধ্যে গু গা গড় গড় শব্দ হয়, পেটে ব্যথা থাকে না, এইরকম ব্যাপারগুলো সাথে যদি মিল করা হয় আর মানসিক লক্ষণগুলোর সঙ্গে যদি মিল না করা হয়, তাহলেও পায়খানাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা সাপ্রেসড হবে। কেমন লাগলো আলোচনা? আমি তো বক বক করে বকে যাচ্ছি, আপনাদের কেমন মনে হচ্ছে? কেমন লাগছে আলোচনা? এটা কি আপনাদের উপকার আসবে বলে মনে হচ্ছে? আপনাদের উপকার আসবে বলে মনে হচ্ছে? যদি এভাবে থেরাপিউটিক দেওয়া যায় কেমন লাগবে? যদি এভাবে থেরাপিউটিক দেওয়া যায় কেমন লাগবে? আমি এইভাবে জ্বরের দীর্ঘ গবেষণার পর জ্বরের চিকিৎসাকে আমি এইভাবে আয়ত্ত করে ফেলেছি, কাবু করে ফেলেছে জ্বরের। আমার মাথায় তখন ওই ভাবনাটা এসেছিল যে জ্বরকে যদি আমি এভাবে বুঝে যেতে পারি, তাহলে অন্য ডিজিজের ক্ষেত্রে নয় কেন? আমি ডিজিজটাকেও বুঝবো এবং রুগীর মানে ব্যক্তিত্বকেও বুঝবো, যে সবসময় রোগের সাথে মিল খুঁজে পাবো তা নয়। কোথায় মিল খুঁজে পাবো আর কোথায় পাবো না, তারও ব্যাখ্যা আছে। যেখানে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে রোগ সাপ্রেসড হয়ে হয়ে জটিল থেকে জটিলতম অবস্থা হয়ে গেছে, সেখানে রোগের গতি প্রকৃতির সাথে মানসিকতার মধ্যে কোনো সাদৃশ্য খুঁজে পাবেন না, কোনো সাদৃশ্য খুঁজে পাবেন না। যেমন অনেক দরজা দ্বারা গঠিত কোনো একটা ঘরের ভিতরে যদি ঢোকা যায়, অনেকগুলো দরজা আছে, তো একটা মানে জঙ্গলের মধ্যে চলে যাও, জঙ্গলে ঢোকারও অনেকগুলো রাস্তা আছে, বার হওয়ারও অনেকগুলো রাস্তা আছে, বা একটা ঘরের অনেকগুলো দরজা আছে, এবং
কোনো একটা দরজা দিয়ে আপনি ভিতরে ঢুকলেন, ঢুকে যদি আপনার নির্দেশনা সঠিক থাকে তাহলে ঘুরে আবার একই রাস্তা দিয়ে বার হয়ে আসতে পারবেন, সেটা সরল সোজা সহজ হয়ে যাবে। আর যদি নির্দেশনা ঠিক না থাকে, একটা জটিল অবস্থার সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনি শুধু গলি চেঞ্জ করবেন, শুধু রাস্তা চেঞ্জ করবেন, এ রাস্তা ও রাস্তা সে রাস্তা শুধু চেঞ্জ করবেন, দিয়ে রাস্তা হারিয়ে ফেলবেন। কনফিউশন তৈরি হয়ে যাবে, রাস্তা হারিয়ে ফেলবেন, রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না। কোন রাস্তা দিয়ে এসেছিলাম আর কোন রাস্তা দিয়ে যাব খুঁজে পাবেন না। একটা গোলমেল, একটা জটিল ব্যাপার তৈরি হয়ে যাবে। জঙ্গলের মধ্যে ঢুকে গেলে আপনি জঙ্গলের মধ্যে থেকে আর বার হয়ে আসতে পারবেন না, ক্রমশ জঙ্গলের ভিতরেই চলে যাবেন, ভিতরেই চলে যাবেন, জটিল থেকে জটিল অবস্থার মধ্যে চলে যাবেন, খুঁজে পাবেন না। কিন্তু যেখানে রোগীর অবস্থা সরল থাকে, সেখানে রোগের গতি প্রকৃতির সাথে মানসিকতার, মানসিকতা বলতে এখানে আমি ব্যক্তিত্বর কথা বলছি, প্রত্যেকটা মানুষের যে তার নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে আমি সেটাকে বলছি, সেই ব্যক্তিত্বের সাথে অবিকল মিল থাকে। মেডিরে মেডিকাতে যে সিমটম গুলো লেখা হয়েছে, কোন জটিল, এরকম ধরনের কোন জটিল রোগীর মধ্যে থেকে তুলে নিয়ে আসা লক্ষণগুলোকে লিপিবদ্ধ করা নেই। ওই মেটেরিয়া মেডিকাতে যে সিমটম গুলো লিপিবদ্ধ আছে তা হচ্ছে অত্যন্ত বিশুদ্ধ, সরল এবং বিশুদ্ধ লক্ষণগুলোই ওখানে তুলে নেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। এই জন্য মানসিক লক্ষণের সাথে তার ফিজিক্যাল লক্ষণগুলোর সাথে একটা অ্যাসিমিলেশন রয়েছে, খুব সুন্দর ও এতে অ্যাসিমিলেশন রয়েছে। তো এখানে যদি এটা থাকে তাহলে রুগীর ক্ষেত্রে পাবো না কেন? যদি রুগীর ক্ষেত্রে না পাবো না, তাহলে প্রুভিং এর সময় পেলাম কি করে? ব্যাপারটা একই হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। কারণ কি? সাপ্রেসড। সেখানে একটা রোগ সাপ্রেসড হচ্ছে, সাপ্রেসড হয়ে সেখানে অন্য কোনো একটা রোগে রূপান্তর হলো, সেইখানে কিছু লক্ষণ সৃষ্টি করলো, অন্য ট্রিটমেন্ট দেওয়া হলো, সেখানে আবার সেই মেডিসিনের কিছু মেডিসিনাল সিমটম, মানে মেডিসিনের যে সিমটম সেগুলো ওর সঙ্গে যুক্ত হলো, প্লাস মানে আর্টিফিশিয়াল ডিজিজ সিমটম এবং মেডিসিনাল ডিজিজ সিমটম একসঙ্গে মিলে গিয়ে সাপ্রেসড হয়ে একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে যায়, ফলে মিল পাওয়া যায় না। কিন্তু তার মধ্যেও ব্যক্তির যে প্রধান সত্তা, প্রধান বৈশিষ্ট্য, তাকে কখনো সাপ্রেসড করা যায় না, সেটা অবিকল আগের মতোই থাকে। এই জন্য মানসিক লক্ষণকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। তার রোগের জটিলতা যত বেশি হবে, তার মানসিক লক্ষণের স্পষ্টতা তত দৃঢ় হবে। এই জন্য মানসিক লক্ষণকে ধরে মেডিসিন সিলেকশন করাটা সুবিধাজনক, কিন্তু ফিজিক্যাল সিমটমকে ধরে মেডিসিন সিলেকশন করাটা সব জায়গায় সুবিধাজনক হয় না। এই জন্য আমাদের রোগের গতি প্রকৃতি যেমন জানতে হবে, মানুষের তার ব্যক্তি স্বাতন্ত্রতাও জানতে হবে। এটা করলে পরে হবে কি, ধাতুগত মেডিসিন সিলেকশন করাটা অনেক সহজ হবে। ফিজিক্যাল সিমটম গুলো অনেক জটিল হয়ে গেছে, যেখানে কিছু করতে পারছে না, দরকার নেই, মানসিক লক্ষণ পেয়ে যাচ্ছি, সেখানে ফিজিক্যাল সিমটম গুলোকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে মানসিক লক্ষণগুলোকে ধরতে হবে। ধরলেই দেখবেন রোগী যখন সুস্থ হবে তখন আগের যে লক্ষণগুলো যার পর যে চাপা পড়েছে পরপর পরপর সেগুলো সব বার হয়ে আসবে। আর যখন বার হয়ে আসবে আপনাকে শুধু অপেক্ষা করতে হবে। অনেক সময় সুস্থতার পর্যায়ে
ডায়রিয়া হয়, লিউকুরিয়া বেশি হয়ে যায়, আপনার কার্বঙ্কল হয়, বড় ফোঁড়া হয়, অথবা জ্বর হতে পারে। এসবগুলোর মধ্যে দিয়ে শরীরকে রিফাইন করে জীবনী শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আজকে আর আলোচনা বাড়াবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যাদের আমার আলোচনা অনেক ভালো লেগেছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। আহ, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, সেখানে অনেক ভিডিও আপলোড করা রয়েছে। যারা এখনো পর্যন্ত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে নেবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। মতামত জানিয়ে আমাকে সহযোগিতা করবেন। সেই সাথে সাথে যারা আমার আলোচনা মোতাবেক মেডিসিন গুলো অ্যাপ্লাই করে ফলাফল পাচ্ছেন, তারা তাদের অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে লিখে অবশ্যই শেয়ার করুন। তাতে করে অন্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, প্লাস আমাদের অনেক বেশি উৎসাহ বৃদ্ধি পাবে। তখন আরো ভালো ভালো আলোচনা করার উৎসাহ আসবে। আপনাদের প্রত্যেককে আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকা এবং আপনাদের অনেক 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 মূল্যবান সময় আমার সঙ্গে থেকে ব্যয় করার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম, ইউটিউব চ্যানেলের লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে অবশ্যই সহযোগিতা করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। পরে আরো অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।